হয়ে যাবে। তা আসলে এই হিসাবগুলো বর্তমানে ফেসবুক, টুইটার, ইউটিউব থাকার কারণে আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারতেছি, বা আমরাও জানতে পারতেছি, না হলে কিন্তু পারতাম না। অতএব কোন মিডিয়াকে আমরা কিভাবে ব্যবহার করব এটা আমাদের উপরে নির্ভর করে। তো আমরা যেটা বলবো যে এই আমাদের আজকের হেডলাইন যেটা দেখলেন যে প্রবাসীরা কেন রেমিটেন্স বয়কট করবেন, এই রেমিটেন্সের সাথেই টোটাল ভিডিওটা সম্পর্কযুক্ত। প্রথমে আমরা অভিমানের কথাগুলা বলি, বাংলাদেশ সরকারের প্রতি আমাদের যে অভিমানগুলা আছে, যেগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় প্রবাসী রিলেটেড ভিডিও দিলে পাই। সেটা হচ্ছে প্রবাসীরা যেন হচ্ছে, যেটা আমরা বলবো যে হয়রানি সর্বক্ষেত্রে, বাংলাদেশে গেলে আপনি প্রতি ক্ষেত্রে হয়রানির সম্মুখীন হবেন। প্রবাসী শুনলে তো ঘুষের রেট, সব জায়গায় কাজ করানো, সব জায়গায় আপনার থেকে টাকা বেশি নিবে একটা। দুই নম্বর হচ্ছে এয়ারপোর্টে যে হয়রানিগুলা হয় সেটা তো আর বলার মতো অপেক্ষা রাখে না। তো এইগুলা যদি সরকার উন্নয়ন ঘটায়, আলহামদুলিল্লাহ ভালো। এরপরে বাংলাদেশে আপনার ট্যাক্স, বাংলাদেশে যে আপনি টাকা পয়সা পাঠাবেন, কিছু ব্যবসা করবেন, এমনকি বিদেশ থেকে আপনি ভালো দুইটা মোবাইল, তিনটা মোবাইল নিয়ে গেতে গেলেও ট্যাক্স দিতে হয়। তো লাভটা কি? আপনাকে রেমিটেন্স যোদ্ধা বলে আপনারই পিছন দিয়ে মারে, কোনো দরকার নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা আইনগতভাবে যেটা আপনার মাথাটা করবে, সেটা হচ্ছে টাকার মানের অবমূল্যায়ন। এটা কি একটু পরে বুঝবেন। আজকে এক টাকার রেট কত? 1 দেড়হামে 33 দেরাম। 2010 সালে কত ছিল? মাত্র 19 দেরাম। আপনি যদি 1 লাখ দেরাম 2009 সালে আপনার কাছে থাকতো, যদি এমনিই রেখে দিতেন আপনার প্রবাস জীবনে, আজকে ওটা অটোমেটিক 33 লাখ দেরাম, বাংলাদেশে 33 লাখ টাকা হয়ে যেত, কিছু করা ছাড়াও। এরপরে সরকার আপনাকে পেনশন দিবে দিবে বলে পেনশন তো দেয় না, নানা প্রকার সুবিধা দিবে, দেয় না। এগুলা নিয়ে তো কিছুই না, শুধু রেমিটেন্স জন্য উপাধিটা দেয়। দূতাবাসের সেবা তো মাশাল্লাহ আরো বলার মতো অপেক্ষায় রাখে না। আর প্রবাসী বন্ডের নামে এক প্রকারের ভণ্ডামি, ওই বন্ডগুলো ক্রয় করা যায় না। ক্রয় করতে গেলে নানা প্রকার হয়রানি। আধুনিক যুগ, তারা সিস্টেম করে দিতে পারে যে প্রবাসীর অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্টে আপনি টাকা পাঠায় অটোমেটিক কেটে নেন, এরকম করে দেন আপনি। আপনি বৈদেশিক শাখা থেকে ক্রয় করবে, এই যে প্রবাসী বন্ড যারাই ক্রয় করছে, ম্যাক্সিমাম 100-র মধ্যে 80% এত হয়রানির সম্মুখীন হয়েছে আর বলার মতো না। তো এই জন্য যদি আসলে প্রকৃতপক্ষে সরকার চাইতো যে আমি এই লোকগুলোর জন্য কিছু করব, যারা আমার অর্থনীতির চালিকা শক্তি। মনে রাখবেন, বিশ্বের অন্য দেশে অনেকে আমরা এটাই বুঝি না যে আমি যে রেমিটেন্সটা পাঠাই, এই টাকা তো আমার ফ্যামিলি পায়, দেশের লাভটা কি? বাংলাদেশি টাকা বাংলাদেশে চলে, বিদেশে চলে না। বিদেশে চলতে হইলে ডলার লাগে। আপনি যে দেড়হামটা পাঠান, এটা ডলারে কনভার্ট হয়ে বাংলা টাকায় যায়, বাংলা টাকা আপনার ফ্যামিলিকে দেওয়া হয়। আর এটা দিয়ে বৈদেশিক, বিদেশ থেকে যে আমদানিগুলো করে তার ঋণ পরিশোধ করে, নানা প্রকার জিনিস কিনে আন্তর্জাতিক মানি মার্কেট থেকে। তার মানেটা হচ্ছে বিশ্বের অন্য কোনো দেশে এত রেমিটেন্স পাঠায় না। আপনার টাকা শুধু টাকা না, ওই জন্যই তো হুন্ডিকে না বলা হয়, হুন্ডিতে দিলে সরকার ওইটা কিন্তু পায় না। আর বাংলাদেশে গার্মেন্টস সেক্টরকে সরকার কত প্রকার সুবিধা দেয়, অথচ এই লোকেরা 100 কোটি যদি আপনার রপ্তানি করে, এর মধ্যে আপনি জানেন যে যদি আমরা বলি 90% তারা জিনিস আমদানি করে, সুতা আমদানি করে, কাপড় আমদানি করে, যন্ত্রপাতি আমদানি করে, সব কিছু আমদানি করে, এমনকি বড় বড় ইঞ্জিনিয়ারও বিদেশি। শুধু বাংলাদেশে 10% লেবার খাটায় তারা। তারা যদি বলে 200 বিলিয়ন করছে, তার মধ্যে আপনি ধরেই নেন যে 190 বিলিয়ন তারা আগে টাকা পাঠাইছে। এর মধ্যে তো 2 নাম্বারই করে, ওভার ইনভয়েসিং করে, সেটা তো বাদই দিলাম। তার মানে গার্মেন্টস সেক্টরের রেমিটেন্স হচ্ছে, যদি আমরা বলি প্রকৃত অর্থে 5%ও না। বাকি 95% এই প্রবাসীরা কোনো প্রকার সুবিধা না দিয়ে আপনি টাকা পাঠান। তাহলে এই রাগ, ক্ষোভ, অভিমান থেকে আমরা বলতে পারি যে আপনি রেমিটেন্স শাট ডাউন করেন। তো এটা হচ্ছে রাগের কথা, অভিমানের কথা। সরকার একটু ভালো কথা বললে আপনি বুঝে যাবেন। কিন্তু কথা হচ্ছে এখন আসেন যে এইটা সরকার কেন, সরকারের মতো 14 সরকার আসলেও আপনি সরকারের মিষ্টি কথায় হবেন। 1 নম্বর হচ্ছে, দেখেন যেই বাংলাদেশে আপনি ছিলেন, যেখানে জন্মগ্রহণ করছেন, সেখানে আপনার জীবনযাত্রা পরিবর্তন হওয়ার কোনো সুযোগ ছিল না। প্রবাসে আসছেন, আপনি নিজেকে একটু হইলেও প্রতিষ্ঠিত করতে পারছেন, মাসে 20, 30, 40, 50 হাজার টাকা বেতন পাচ্ছেন, যেটাই আপনি পান আপনার কর্মদক্ষতার উপর ভিত্তি করে। তাহলে যেইখানে আপনি কর্মদক্ষতা পাচ্ছেন, যেখানে আপনি ইনকাম করতেছেন, ওই জায়গার সাথে কেন বেইমানি করতেছেন? আপনি ওই জায়গায় বিনিয়োগ করেন, ওই জায়গায় নিজে কিছু করার চেষ্টা করেন, নিজের দক্ষতা বাড়ান। কেন আপনি দেশে পাঠাবেন? আমাদের ওই যে দেশভক্তি থাকবে, যারা ওই যে কোটিপতি যারা আছে আমেরিকা, ইউরোপে, কানাডায় বসেও দেশভক্তি দেখায়, তারা বিনিয়োগ কিন্তু কানাডায় করে, ইউরোপেই করে, আমেরিকায় করে। দেশে শুধু বড় বড় বক্তৃতা দেয়, আর দেশের তাদেরকে সার হিসাবে গ্রহণ করে, আপনাকে লেবার হিসাবে কিন্তু গ্রহণ করে। এটা হচ্ছে আপনার চিন্তা শক্তিটাকে আপনি বদলান।
দুই নাম্বার হচ্ছে দেখেন, এই যে দুবাইতে আছেন আপনি, এই দেশটাই ব্যবসা বান্ধব, যেখানে আপনি ইনকাম করতেছেন বা যেই দেশে আছেন যদি ব্যবসা বান্ধব হয়, যদি বিনিয়োগ বান্ধব হয়, আপনি সেখানে বিনিয়োগ করেন। দুবাই হচ্ছে ওয়ার্ল্ডের বিজনেস হাব। তো আমরা না বোঝার কারণে, না জানার কারণে, ভয়ের কারণে আমরা এখানে ছোটোখাটো কোনো কিছু করি নাই, ব্যবসাও করি নাই, কোথাও বিনিয়োগও করি নাই। ঠিক আছে, আপনি ব্যবসা পারেন না, আপনি বিনিয়োগ করেন। এখন বিনিয়োগ কি সেটাই তো বুঝি না ভাই, বিনিয়োগটা করবো কি? জীবনে কোনোদিন দেশে থাকতে কিছু করি নাই, বিদেশে এসে টাকা কামাচ্ছি, দেশে পাঠাচ্ছি, ফ্যামিলি খুশি। বাড়ি ছিল না আগে, মাটির বাড়ি ছিল, এখন 10 তলা বিল্ডিং বানাচ্ছি গ্রামের মধ্যে, তারপরে 5 বছর পরে যায় সে আবার কামলাগিরি করতেছে। কোনো দরকার নাই। দেখেন, যে দেশে আছেন এই টাকা আপনাকে একটা মডার্ন লাইফ দেয়, আধুনিক যুগ হিসাবে যা বলে সেই সুবিধাটা আপনাকে এই দেশ দিচ্ছে, রাস্তাঘাট, আবাসন সবকিছু আপনাকে দিচ্ছে। বিশ্বের যেখানে যাবেন আপনি যাইতে পারতেছেন, এই ইমারত আইডি থাকার কারণে বিশ্বের অনেক দেশে আপনার বিষয় লাগে না, আপনি যাইতে পারেন। আপনি যদি ধনী হইতে চান, এই দেশটাই আপনাকে স্বপ্ন পূরণ করবে, মাল্টি বিলিয়নিয়র করবে। বাংলাদেশ নর্মালি করবে না। বাংলাদেশে যারা বংশ পরস্পরে ব্যবসাপাতি করেছে, তার দাদা করেছে, বাবা করেছে, তারাই করতে পারতেছে। এই যে স্কয়ার কোম্পানি, ওই যে সেই তার দাদা করেছে বলে এখন তারা ধরে রাখতে পেরেছে, আপনি পারবেন না। ট্যাক্স বিদেশে আপনি দেখেন ম্যাক্সিমাম অন অ্যাভারেজে ট্যাক্স হচ্ছে 0। আপনি যদি 1 লাখ টাকা কামান, 1 লাখ টাকাই আপনার। বাংলাদেশে 1 লাখ টাকা কামান, সরকারে নিয়ে যাবে তার মধ্যে 20-30 হাজার টাকা। তাহলে এইটা দেখেন, এইটা মায়া, আবেগ, মমতা, ভালোবাসা এগুলার সূত্র দিয়ে আপনার চলবে না। ওগুলো হচ্ছে আবেগ, সাময়িক আবেগ। আপনার মা, আপনার বাবা আপনাকে এত ভালোবাসে, যখন 18, 19, 20 বছর হয়েছেন ধাক্কা মারে ফালাই দিছে, যাও বাবা ইনকাম করো। ওই জন্য ওই জিনিসটা মনে রাখবেন। ভাই বলেন, বন্ধু বলেন, যারাই বলেন, যখন আপনি 30 বছর হয়েছেন ইনকাম না করলে ভাইও আপনার সাথে সম্পর্কটা রাখবে না। ব্যতিক্রম আছে কিছু, সেটা ভিন্ন জিনিস। এখন আসেন আরো বাস্তবতা। 2010 সালে যদি আপনি 1000 দেরহাম যেটা আছে, এই 1000 দেরহাম বাংলাদেশে পাঠাইতেন 19,000 টাকা হইত। আপনি যদি ধরলাম যে ওই 1000 দেরহাম পাঠান নাই, আজকে 2025 সালে পর্যন্ত ওই 1000 দেরহাম আছে, এখন আপনি এটা পাঠান 33,000 টাকা আপনি পাবেন, আরো বেশিও পাবেন হুন্ডিতে পাঠাইলে। আপনি কিচ্ছু করেন নাই, শুধু টাকাটা ডুবাইতে রেখে দিচ্ছেন। বাংলাদেশে টাকার অবমূল্যায়ন হচ্ছে, এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। এই জন্য যদি আপনি 10 বছর বিদেশ করবেন, এই চিন্তাও থাকে, এই 10 বছরের টাকা দেশে পাঠাবেন না, এখানে রেখে দেন। আপনি ভয় পাচ্ছেন ব্যবসা বিনিয়োগ কিছুই না, আপনি সেভিং অ্যাকাউন্টে রেখে দেন। তারপরেও যে 15 বছরে যদি আমরা বলি যে দেখেন 73% অবমূল্যায়ন হয়েছে, অপরপক্ষে বলতে পারি 73% আপনি লাভ করছেন। তাহলে এই যে 14,000 টাকা অবমূল্যায়ন হয়েছে, তাহলে আপনারা যারা চিন্তা ভাবনা করে বিদেশে আসে 15 বছর বিদেশ করবে, তাহলে এই 15 বছরে শুধু আপনি যে কাজটা করেন, ফ্যামিলির খরচটা দেন, বাকি টাকাটা এইখানে আপনি সেভিং অ্যাকাউন্টে রেখে দেন, যদি কোনো ভয়ভীতি হয়। না হলে একটু গোল্ড ক্রয় রাখেন। তাহলে এই যে এটা ধরেন যে আগামী 5 বছরে আরো বেশি হবে। অতএব এই চিন্তাটা আপনি কখনো, আমি যদি বলি আজ থেকে 2 বছর আগে আমারও মাথায় কখনো ঢুকে নাই যে এইরকমও হইতে পারে। তাহলে চিন্তাটা করেন, আপনি যদি এই দেশে কোনো এক জায়গায় বিনিয়োগ করেও যদি বাৎসরিক 5%ও লাভ করতেন, তাইলে আপনার কম্পাউন্ড রেট হিসাব করলে আপনার এটা 73 না 100% আপনি ডবল বেনিফিট পাইতেন। একই জিনিস এখন যারা আছেন, যারা ইউরোপ আমেরিকা থেকে ইউএস ডলার, ইউএস প্রিমিয়াম, এই বন্ডগুলার নামে সরকার প্রবাসীদেরকে ফকিরি করতেছে। কাদেরকে করতেছে? যারা টাকাটা আবার রিটার্ন নিয়ে যাবেন এই চিন্তা ভাবনায় বাংলাদেশে বিনিয়োগ করতেছে। যারা বাংলা টাকায় করবেন তাদের জন্য সমস্যা নেই। ধরেন আপনি ইউরোপে থাকেন, আমেরিকায় থাকেন, বাংলাদেশে বিনিয়োগ করতেছেন, 5 বছর পরে আবার টাকাটা ডলার হিসেবে নিয়ে যাবেন, আপনি ফকির হয়ে যাবেন। বাস্তব প্রমাণ দেখেন। 2010 সালে ধরলাম যে $1 যেটা ছিল সেটা 69 টাকা ছিল। আপনি ধরলাম যে কি করলেন, $1,00,000 ধরলাম, আপনি $1,00,000 পাঠাইলেন বাংলাদেশে, 69 লাখ টাকার আপনি যে কোনো একটা ইউএস ডলার বন্ডগুলা ক্রয় করলেন। কত? 69 লাখ। $1,00,000 পাঠাইলেন। বাৎসরিক আপনাদের 4, 5, 7% যেটা মুনাফা দিছে, যা দেওয়ার দিছে। এখন আজকে 2025 সালে ধরেন যে আপনি ওই টাকাটা ব্যাক করবেন। আপনার যে 69 লাখ টাকা আসছে না, ওইটাকে আপনি ব্যাক করবেন, মূলধনটাকে আপনি ব্যাক করবেন। তাহলে এখন চিন্তা করেন, আজকে ডলারের কনভার্সেশন রেট হইল কত? 123 টাকা। এই যে 75%, এটা আপনার মূলধনটা কেটে যাবে। এই 75%
কারণ আপনি এখন এই যে বাংলা টাকায় আপনি করেছেন কত, $৬৯,০০০ বাংলা টাকায়। এখন এইটাকে যখন আপনি ডলারে কনভার্ট করবেন আপনার ৭৫% কমে যাবে। তো সেই হিসাবে আপনি যে লাভ পাইছেন, লাভ লস ওভারঅল ক্যালকুলেশন করলে সরকার আপনারা যে 7% 5% লাভের কথা চিন্তা করতেছে, অন অ্যাভারেজে 15 বছরে আপনি এটা 1%-এর বেশি লাভই পাচ্ছেন না। এই ক্যালকুলেশনটা আপনাকে করতে হবে, আপনাকে বুঝতে হবে। তবে এটা আবার কাদের জন্য লাভ আছে, যারা টাকাটা বাংলাদেশে রাখবেন, বাংলাদেশে বিনিয়োগ করবেন, কোনোদিন দেশের বাইরে নিয়ে যাবেন না, তাদের জন্য লাভ। এখানে দেখেন সরকারের লাভটা কিভাবে। সরকার এখন যদি ধরেন যে $1,000 কিনতে চায়, তাহলে তাকে কি করতে হবে, এই যে $1 কিনতে চাইলে 123 টাকা করে দিতে হচ্ছে। আগে আপনার কাছ থেকে ডলার কিনছে কত, 69 টাকা দিয়ে মাত্র। এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। তো এখন আসি, আপনি আসলে বাস্তব জীবনে কি করবেন, বাস্তবতা হচ্ছে মূল জিনিস। 1 নম্বর কথা হচ্ছে ভাই, আপনি যদি আজকে প্রবাসে আছেন, আপনার জন্য আমার পার্সোনাল উপদেশ থাকবে, আপনি যদি 20,000 টাকা কামান, 7,000 টাকা বাড়িতে দিবেন, 1/3। আপনি এই সূত্র ব্যবহার করবেন। আপনি যত টাকাই কামান, আপনার জীবনযাত্রার জন্য আপনি যেই টাকাটা ইনকাম করতেছেন, যদি 1 লাখ টাকা ইনকাম করেন, তার 1/3 আপনি দেশে পাঠাবেন। এর বেশি জীবনেও পাঠাবেন না। আপনি প্রয়োজনে মিথ্যা কথা বলবেন যে আপনি এর বেশি ইনকামই করেন না। তাহলে 1 লাখ টাকা ইনকাম করলে 33,000 ম্যাক্সিমাম পাঠাইতে পারবেন। 50,000 টাকা ইনকাম করলে তার 3 ভাগ 16,000 সামথিংয়ের মতো পাঠাবেন, এর বেশি না। আপনি বলবেন যে ভাই ফ্যামিলি গরিব, থাক না আরো 10 বছর গরিব থাক, গরিব ছিল আরো 10 বছর থাক। গরিবের মধ্যে গরিব দেশে জন্ম নিয়েছে, এখানে ফুটাঙ্গি করার কিছুই নেই। এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। তার মানে আপনি 1 লাখ টাকা ইনকাম করলে 33,000 টাকায় ফ্যামিলিকে দিবেন, এর বেশি না। এর বেশি জীবনও দেওয়ার দরকার নেই। ফ্যামিলি গরিব থাক, আপনি যত টাকা বেশি পাঠাবেন তারা জীবনযাত্রার মান উন্নত করবে। তখন দেখা যাবে যে আপনি মাসে 2 লাখ টাকা দিচ্ছেন, তাও তাদের হচ্ছে না। এটা বাস্তবতা। এইটা যারা 10, 15, 20 বছর বিদেশে আছেন, এটা হচ্ছে বাস্তবতা। এখন এই বাকি 66,000 টাকার মধ্যে আপনার নিজের জন্য খরচ করবেন, নিজের যেটা ভালো লাগে সেটা কিনবেন, ক্রয় করবেন, নিজের শরীরের প্রতি ইনভেস্ট করবেন, নিজে কোনো কারিগরি টেকনিক্যাল যদি কোনো সুযোগ থাকে, যদি অনলাইনে সুযোগ থাকে কোনো কোর্স করবেন। আমাদের সমস্যা, আমরা অনলাইনে কোর্স করতে চাই না। একটা জিনিস মনে রাখবেন, যারা কোর্স করায় অ্যাটলিস্ট এতটুকু মনে রাখবেন যে যদি 2,000 5,000 টাকা দিয়ে আপনি একটা শব্দ শিখতে পারেন, যেটার মাধ্যমে আপনার জীবনটা পাল্টে যেতে পারে। তো এই জিনিসটা করতে হবে। বর্তমানে অনলাইনের যুগ, বিভিন্ন কোর্স করেন, বিভিন্ন জায়গায় যে দিকটা আপনার ভালো লাগে, হাতের কোনো কাজ শিখেন, এটা আপনার কাজে দিবে। আর বাকি যে টাকাটা আছে, ওই টাকাটা আপনি যেই দেশে আসছেন সেখানে বিনিয়োগ করেন। আপনি ভয় পান, শেয়ার বাজার বুঝেন না, কোনো সমস্যা নেই। আপনি গোল্ড তো বুঝেন ভাই, গোল্ড ক্রয় করেন। ফিজিক্যাল গোল্ডেরও দরকার নাই তো। আপনি প্রয়োজনে দেখবেন যে এই যে দুবাইতে বিভিন্ন যেই গোল্ডের দোকানগুলো আছে, ওগুলাতে আপনি প্রতি মাসে 10,000 করে গোল্ড ক্রয় করে রাখতে পারেন, আপনাকে রিসিপ্ট দিয়ে দিবে। আর যদি আরো পিওর চান, আপনারা এই যে রাসেল খেমা ব্যাংক আছে, আরকে ব্যাংক, ইমারত এনবিডি আছে, এখানে গোল্ড অ্যাকাউন্টে টাকা আপনি গোল্ড ক্রয় করে রাখতে পারেন, কিছু করার দরকার নেই। যদি আপনি একটু পড়াশোনা করেন, নিজে একটু যদি জানেন, কয়েকদিন জাস্ট 1-2 মাস একটু বুঝলে আপনি শেয়ার বাজারে, এই দেশের শেয়ার বাজারে ভালো বিনিয়োগ করতে পারেন। শেয়ার বাজারের মধ্যে আপনি নির্দিষ্ট কোনো কোম্পানির শেয়ার ক্রয় করতে পারেন, যেগুলো আমরা স্টক বলি। যদি ঠিক আছে আপনি কোনটা কিনবেন আপনি জানেন না, আপনি ইন্ডেক্সে বিনিয়োগ করে দিতে পারেন, এখানে আপনার কোনো টেনশন নাই। আপনি ইন্ডেক্সও বুঝেন না, আপনি ইটিএফে বিনিয়োগ করে দিতে পারেন। আর এগুলো তো আপনার সমস্যা, আপনি বন্ডে বিনিয়োগ করেন যেখানে আপনি ফিক্স পাবেন, এটাতেও আপনার সমস্যা। আপনি এই রিয়েল এস্টেট, রিট বলে, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট, যেমন ধরেন যে আপনি একটা বিল্ডিং ক্রয় করতে পারবেন না 10 মিলিয়ন দিয়ে, তো 100 জনে মিলে যদি 10 মিলিয়ন দিয়ে একটা বিল্ডিং ক্রয় করি, সেখান থেকে যদি লাভ্যাংশটা আসে সেটা তো আপনি পাবেন। তো এটাও শেয়ার বাজারের মাধ্যমে সম্ভব। এই যে স্টক, ইন্ডেক্স, ইটিএফ, বন্ড, রিফট, এইগুলো সবগুলাই দুবাইতে আপনার সম্ভব। আপনার দেশে টাকা পাঠানোর দরকার নাই। শেয়ার বাজারে টাকা জীবনেও জিরো হবে না। যদি আপনি এই বন্ডে বিনিয়োগ করেন, রিটে বিনিয়োগ করেন, ইটিএফে বিনিয়োগ করেন, জীবনেও জিরো হবে না, এটা মনে রাখবেন। ঠিক আছে, আপনি যদি ভুল স্টক ক্রয় করেন আপনার কিছুটা লস হইতে পারে, কিন্তু টাকা জিরো হবে না। একটু পড়াশোনার চেষ্টা করেন, প্রয়োজন আগামী 6 মাস নিজেকে একটু লার্নিং দেন, অনলাইনে কোথাও কোর্স করেন। আর যদি আপনি ইয়াং বয়সে আসছেন, এখন নতুন বিদেশে আসছেন, কিছু না, আপনি যে দেশে আছেন, যে হিসাবে আসছেন, মাসে প্রয়োজনে $100 করে আপনি বিটকয়েনে বিনিয়োগ করেন। বিটকয়েন জীবন আপনার বদলে দিবে।
এই যে 2008 সালে যারা একটা যার কাছে বিটকয়েন ছিল, আজকে সেটা 1,12,000, এত পতনের পরও $1,12,000। বাংলাদেশে 1 কোটি টাকা, 1.5 কোটি টাকা। কথা হচ্ছে কে কি বললো না বলে নিজে একটু চিন্তা করেন যে আপনি একজন প্রবাসী, অতএব কেউ আপনাকে কিছু করে দিবে না, আপনার নিজেরটা আপনাকে নিজে কি করতে হবে। আর নিজে কাজ করে কোনোদিন বড় লোক হইতে পারবেন না, লেবার সারা জীবন লেবারই থাকবেন, অফিসে 9 to 5 যত বড় ম্যানেজারই চাকরি করেন, চাকরি শেষ, ইনকাম বন্ধ। তো এর জন্য বেসিক ইনকামে চেষ্টা করেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার দিবেন। যারা আপনার ছোট ভাই বোন ভবিষ্যতে বিদেশে আসবে তাদেরকে ভিডিওটা দেখাবেন। এরপরেও ধরলাম যে আপনার দেশপ্রীতি, আপনি একদম যেটা বলবো যে বাংলাদেশ ছাড়া কিছু বুঝেন না, কোনো সমস্যা নাই। আপনি কি করেন, একান্তই বাংলাদেশে চাইলে বাংলাদেশে ভালো বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করেন, দোকান নেন, ভালো কমার্শিয়াল জায়গা নেন, যেগুলোর দাম বাড়বে, রেন্টাল ইনকাম পাবেন, এরকম জায়গায় আপনি বিনিয়োগ করেন, বাণিজ্যিক জায়গায়, না আবাসিক না অন্য কোনো জায়গা, বাণিজ্যিক জায়গা, ভালো জায়গা বিনিয়োগ করেন। বাংলাদেশে পারলে আপনি কি করতেন, বাংলাদেশের শেয়ার বাজারে যদি বুঝেন সেখানে একটু বিনিয়োগ করার চেষ্টা করেন। যদি যদি সেটাও না বুঝেন, ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ড ক্রয় করেন, বাংলাদেশে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন যদি পারেন। প্রয়োজনে আপনি শিখেন, বা যারা শিখে তাদেরকে ফিক্সড টাকা পয়সা দিয়ে তাদের কাছ থেকে ইনফরমেশন নেন। মনে রাখবেন, দুনিয়াতে কারো কাছ থেকে ফ্রি কিছু নেবেন না, কাউকে কিছু ফ্রি দিবেনও না। সহজ কথা হচ্ছে এটা, কারো কাছ থেকে ফ্রি কিছু নেবেন না, কাউকে কিছু ফ্রি দিবেনও না। আপনি, এমনও যুগ আসছে যে আপনি যেই দেশে থাকেন বাংলাদেশে বসেও ইউএস মার্কেটে বিনিয়োগ করতে পারেন, দুবাইতে বসেও ইউএস মার্কেটে বিনিয়োগ করতে পারেন। এই যে ফেসবুক, এই যে গুগল, এই যে টেসলা, এগুলোতে আপনি বিনিয়োগ করতে পারেন। এই জিনিসটা মনে রাখবেন। আরেকটা চরম যে একটা সত্য কথা বলি, যারা বিদেশে আসেন বিয়ে শাদী করেন, তখন একটা বাচ্চা হইলে চিন্তা করেন বাচ্চাকে ভালো স্কুলে পড়াবো, বাচ্চার জন্য একটা শিক্ষা বীমা করে রাখি পড়াশোনার জন্য, মাসে 10-15 হাজার করে জমা করতেছেন। কেউ তো আবার বিবাহ বীমা করতেছে, বা মোহরানা দেওয়ার জন্য বীমা করতেছে, অথবা কেউ লাইফ ইন্স্যুরেন্স করতেছে, কেউ এফডি করতেছে। এগুলো সব হচ্ছে আপনাকে গরিব রাখার ধান্দা। কারণ হচ্ছে বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি 8%, আর এগুলাতে আপনি লাভ পাবেন 6%, প্রতি বছর 2% করে আপনার লস। সহজ একটা সূত্র আপনাদের বলে দেই, রুল অফ 72। এটাকে আপনি আপনার টাকাটা যত পার্সেন্ট করে বাড়াইতে পারেন অত পার্সেন্ট দিয়ে গুণ করবেন, তাহলে টাকা ডবল হবে। যেমন আপনি যদি এইটাকে যদি ধরেন যে 10 দিয়ে 10%-এ যদি কোথাও বিনিয়োগ করতে পারেন, 7 বছরে টাকা ডবল হবে। 12%-এ যদি দেন আরও কমে হয়ে যাবে, 6 বছরে হবে। 15% যদি আপনি দিতে পারেন, 4.5 বছরে টাকা ডবল হয়ে যাবে। উল্টা আরেকটা সূত্র আছে, রুল অফ 70। এখন আপনি যদি টাকাটা কিছু না করেন, বাংলাদেশে যদি টাকাটা ফেলে রাখেন, তাইলে আপনার এই টাকাটা যদি বাংলাদেশের দ্রব্যমূল্যের অগ্রগতি 10% হয়, তাহলে 7 বছরে টাকা আপনার জিরো হয়ে যাবে। তাহলে আপনি এখন করবেন কি? সর্বশেষ বলবো যে ভাই, যারা বেশি পড়াশোনা করেন নাই, বেশি কিছু জানেন না, শেয়ার বাজারেও বিনিয়োগ করবেন না। আপনি যে কাজটা করতে পারেন, প্রবাসী বন্ড ক্রয় করে রাখতে পারেন, সবচেয়ে বেস্ট। এখানে 15 লাখ টাকা পর্যন্ত ভালো 12% মুনাফা পাওয়া যায়। 15 লাখ টাকা প্রবাসী বন্ডে আপনি রাখেন, এটা আপনার জন্য বেস্ট। 15 লাখের বেশি হইলে 11% পাবেন, 30 লাখের বেশি হইলে 10% পাবেন, এর বেশি হইলে 9% পাবেন। তারপরে ওভারঅল অর্থে খারাপ না, এটা আপনার একটা জায়গা হইতে পারে। আপনি যে কাজটা করবেন, প্রয়োজনে যদি আপনার টাকা পয়সা বেশি থাকে, আপনি পেনশনের ব্যবস্থা করতে চান, আপনি এখানে করতে পারেন। আপনি যেটা করেন, ধরলাম যে আপনি প্রতি মাসে 1 লাখ করে ক্রয় করেন, তাইলে প্রতি 6 মাসে যেহেতু মুনাফা পাওয়া যায়, আপনি যদি 12 মাসে 12 লাখ ক্রয় করেন, মাসে 12,000 টাকা, 24 লাখ বিনিয়োগ করেন, মাসে আপনার 24,000 টাকা, 36 লাখ বিনিয়োগ করেন, মাসে 36,000 টাকা আপনি পেয়ে যাবেন। এটা আপনার একটা পেনশনের, নিজের পেনশনের ব্যবস্থা নিজে করতে পারেন। অথবা যদি আপনার সাহস থাকে, আপনি যেটা 12 লাখ টাকা বিনিয়োগ করলেন, প্রতি মাসে আপনি যেটা পাচ্ছেন, মাসে কিভাবে করবেন, প্রতি মাসে ক্রয় করবেন, তাইলে প্রতি 6 মাসে ম্যাচিউর হবে, প্রতি মাসে পাবেন। ওই 12,000 টাকা আপনি কি করেন, শেয়ার বাজারে বিনিয়োগ করেন। আপনার মূলধন ঠিক থাকলো। যারা চিন্তা করতেছেন শেয়ার বাজার টাকা জিরো হবে, আপনার মূল টাকা তো ঠিক আছে, 12 লাখ টাকাই আছে, ওইখান থেকে যে লাভ পাচ্ছেন, লাভের টাকাটা শেয়ার বাজারে বিনিয়োগ করেন, ওইটা আপনাকে আরো ডবল লাভ দিবে। এটাকে বলে যে আপনার ইনভেস্টমেন্টটাকে আপনি সেভ করলেন, মুনাফাটাকে আপনি আরো হায়ার রিস্কের মধ্যে দিলেন। তো যাই হোক, আপনাদের জন্যই যারা প্রবাসী আসতেন এবং বাংলাদেশেও যারা শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান, ইনাদেরকে নিয়ে আমরা জাস্ট মোটামুটি 5টা ক্লাসের একটা মোটামুটি যেটা আমরা কোর্স নিয়ে আসতেছি, যাতে অ্যাটলিস্ট আমরা বুঝতে পারি
আপনি এই জিনিসগুলা প্রয়োজনে কোর্সটা করেন, নিজে আরো 10 জায়গায় বুঝেন, বুঝার পরে যে কোনো জায়গায় বিনিয়োগটা করার চেষ্টা করেন। শেষ কথা একটাই বলবো, সেটা হচ্ছে আপনি যত কোটি টাকাই বেতন পান, চাকরি আপনি কখনো কখনো প্যাসিভ ইনকাম দিবে না, জীবনেও দিবে না। ম্যাক্সিমামে আমরা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, যারা কোটিপতি আছেন তাদের জন্য এই ভিডিও না। তারা তো এমনি কোটিপতি, তাদের 10টা বাড়ি আছে, সেখান থেকে বাড়ি ভাড়া আসে, আপনার জীবন চলে। ভিডিওটা শুধু সাধারণ প্রবাসীদের জন্য। তাই সরকারের প্রতি ক্ষোভ, অভিমান, এগুলা জাস্ট বলার জন্য। বাস্তবতাটা চিন্তা করেন, নো রেমিটেন্স, শুধু ফ্যামিলির খরচের টাকা দেন, বাকি টাকা আপনি যেই দেশে আছেন সেই দেশে বিনিয়োগ করেন। আর যারা ইউএস ডলার, ইউএস প্রিমিয়ামে বিনিয়োগ করতেছেন তাদেরকে বলবো, যদি আপনার চিন্তা থাকে আপনি টাকাটা রিটার্ন করবেন ডলারটা, তাইলে বিনিয়োগ করবেন না। যদি চিন্তা থাকে যে বাংলাদেশে আপনি কিছু করবেন, তাহলে বিনিয়োগ করেন। আসসালামু আলাইকুম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, অনেকেই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা খুঁজে পান না, সম্ভবত এখানে থাকার কথা। আমাদের চ্যানেলে, ফেসবুকে, টুইটারে, ইউটিউবে সব জায়গায় তো আছি আল্লাহ রহমতে, গত 8 বছর যাবত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসায়। আর চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমরা মোটামুটি আগামী কয়েকদিনে 1 মিলিয়নে পৌঁছাইতে পারি। আর আমাদের টার্গেটও কিন্তু 1 মিলিয়ন। যারা শেয়ার বাজারে বিনিয়োগ করবে, যে আপনার 1 মিলিয়ন শেয়ার হবে, আপনারা জীবনে কিচ্ছু করতে হবে না, আপনি বসে বসে খাবেন, ঘুমায় ঘুমায় আপনার টাকা আসবে। আপনি কি চিন্তা করতেছেন যে আপনি বেতনটা বাড়াবেন, টাকা পয়সা বেশি ইনকাম করবেন, জীবনে আর্থিকভাবে সচ্ছল হইতে পারবেন? জীবনেও পারবেন না। যখন আপনি 50,000 কামাচ্ছেন, মন চাবে যে 1 লাখ কামাই, 1 লাখের পরে 2 লাখ, 10 লাখ, 20 লাখ, তারপরেও টাকার চাহিদা শেষ হবে না। কিন্তু মাঝে মধ্যে যখন আপনি জীবনের হিসাব মিলাবেন একজন প্রবাসী হিসাবে, আপনার হিসাবটা কিন্তু মিলবে না। তো আজকে আমরা প্রবাসীদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি। এই ভিডিওটা যদি আপনি একটু মনোযোগ সহকারে দেখেন, নিজের মাথার মধ্যে একটু চিন্তা করবেন যে আসলে সত্য কিনা। 1 নম্বর কথা হচ্ছে, এই যে রেমিটেন্স যোদ্ধা, এই উপাধি আমাদের কারোই দরকার নাই। রেমিটেন্স শাটডাউন করেন, শুধু বাসায় আপনার ফ্যামিলির যে খরচের টাকাটা দরকার সেটা পাঠাবেন। আর আজকে আমরা একটা জিনিস দেখাবো, যে আপনি যদি রেমিটেন্সটা না পাঠিয়ে শুধু এই দুবাইতে যদি হাতের মধ্যে ধরে রাখতেন, তাও আপনার টাকাটা 15 বছরে দ্বিগুণ হয়ে যেত। বিশ্বাস যদি না হয়, আজকে আমরা বাস্তব প্রমাণ সহ আপনাকে দেখাবো। প্রয়োজনে আপনি গুগল সার্চ করে দেখতে পারবেন। তো আমাদের ভিডিওগুলোর মূল উদ্দেশ্যটা হচ্ছে, প্রবাসীরা যেহেতু ম্যাক্সিমামই আমরা আসলে টাকা পয়সা, মানি ম্যানেজমেন্ট, এই সমস্ত বিষয়ে আমরা কখনো বুঝিও নাই, শুনিও না, জানিও না, টাকা ইনকাম করি ফ্যামিলির কাছে পাঠিয়ে দিই। আর তারা খরচ করে জীবনযাত্রার মান উন্নত ঘটায়, আমরা একটু হ্যাপি হই, ফ্যামিলি ভালো আছে। মনে রাখবেন, পৃথিবীতে আমরা একাই আসছি, আমরা একাই মারা যাব। আপনি শুধু তাদেরই দায়িত্ব পালন করেন যাদের ধর্মীয়গতভাবে আপনার দায়িত্ব আছে। আপনি তাদের অযথা দায়িত্ব পালন করতে যাবেন না যেখানে আপনার নিজের পায়ের নিচে মাটি নেই। আগে নিজে বাঁচলে, একটা কথা বলি না আমরা, নিজে বাঁচলে বাবার নাম, কথা হচ্ছে এটা। জীবনে জীবনে নিজের যান বাঁচানো ফরজ। তো অনেক প্রবাসী যেটা হয়, যে প্রবাসীদের আসলে অভিমান, রাগ, খুব। আমরা 10 ঘন্টা কাজ বেশি করতে প্রস্তুত, কিন্তু যেটা হচ্ছে যে কারো কটু কথা শুনতে আমরা রাজি না। 1 টাকার জায়গায় প্রয়োজনে 10 টাকা দিতে আমরা রাজি, কিন্তু আমরা কারো কোনো প্রকার মনোমালিন্য দেখতে চাই না। সেই জন্য প্রতিবারই প্রবাসীরা যখন 1-2 মাস পরে ছুটিতে যান, 1-2 বছর পরে যান, নানা প্রকার টাকা পয়সা খরচ হয়। অযথা আপনি 5 লাখ টাকা শপিং করে নিয়ে যান মানুষের জন্য, কি দরকার ভাই? কোনো দরকার নেই। আপনি কাউকে খুশি করতে পারবেন না। মনে রাখবেন, আপনি যাকে বছরে 10,000, 20,000 টাকা দিচ্ছেন খুশি রাখার জন্য, সে চিন্তা করেছে আমাকে 30,000 কেন দেয় না। এটাই বাস্তবতা। আপনি 1-2% যদি ব্যতিক্রম থাকেন, থাকতে পারেন। তার মানে হচ্ছে, যেই দেশ, যে বাংলাদেশে থেকে আপনি নিজের জীবিকা উপার্জন করতে পারেন নাই, বিদেশে আসছেন, এখানে কিছু করার চেষ্টা করেন। বাংলাদেশে যেখানে প্রতিটা মানুষ আসছে তার নিজের রিজিক নিয়ে আসছে, অতএব আপনার কারো টেনশন করার দরকার নেই। আপনি শুধু তাদেরই টেনশন করবেন যাদের ধর্মীয় এবং আইনগতভাবে আপনি তাদের পরিচালনা করতে বাধ্য। এর বাইরে পাবলিক এট লার্জ আপনার দায়িত্ব না। যিনি বানাইছেন উপরে, উনি করবেন। হ্যাঁ, আপনি চ্যারিটি করবেন, চ্যারিটির মতো করবেন, এটা হচ্ছে বড় কথা। তো চলুন দেখি আজকে আমরা কোন হিসাবটা আপনাদেরকে দেখাইতে যাচ্ছি। যে হিসাবটা দেখলে আপনার জীবনযাত্রার, যেটা বলবো যে আপনি চিন্তাধারায় আপনার চেঞ্জ